আপনারা এটিএন নিউজ দেখছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও সামনে উঠে এসেছে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের প্রশ্ন। প্রধান উপদেষ্টা কিন্তু আশ্বস্ত করেছেন আগামী জাতীয় নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ। অন্যদিকে জামাত যেটি বলছে, প্রশাসনের বড় একটা অংশ এখনও বিএনপি প্রভাবিত, তাই বিশেষ নির্দেশনা এবং জুলাই সনদ বাস্তবায়নটা জরুরি হয়ে পড়েছে। একপাশে যেমন রাজনৈতিক আস্থার সংকট দেখা দিয়েছে, অন্য পাশে সরকারের সদিচ্ছার প্রশ্নটাও কিন্তু দেখা দিয়েছে। তাহলে নির্বাচনী নিরপেক্ষতা নিশ্চিত করতে আসলে কি পদক্ষেপ প্রয়োজন? রাজনৈতিক দলগুলোর আস্থা পুনরুদ্ধারটা আসলে সম্ভব কি? আমরা আজকে এসব নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন ডক্টর রাকিব আল হাসান, কলামিস্ট ও ইন্টারন্যাশনাল ইউথ লিডার। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের। থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, আমরা আজকে আমাদের হ্যাপেনিং পয়েন্টের বিষয় নির্ধারণ করেছি সুষ্ঠু নির্বাচন, আস্থা নাকি আশ্বাস। প্রধান উপদেষ্টা যেটি বলেছেন যে নির্বাচনের আগের যে রদবদলটা তিনি সেটি তদারকি করবেন, এই তদারকি আসলে কতটা নিরপেক্ষতা নিশ্চিত করতে পারবে বলে আপনি মনে করেন? জি, আপনাকে আবারও ধন্যবাদ। আপনার মাধ্যমে এটিএন নিউজের দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা এবং সালাম জানাই। দেখুন, আসলে নির্বাচনের একটা ডামাডোল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং আমরা নির্বাচনের খুব বেশি দিন বাকি নেই। ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয়, তার মানে ডিসেম্বরের শুরুর দিকে হয়তো তফসিল ঘোষণা হবে। এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দেশে এবং দেশের বাইরে একাধিকবার তিনি বলেছেন যে এবার নির্বাচনটি হবে সর্বকালের সেরা নির্বাচন। সুতরাং নির্বাচন করতে গেলে আমাদের যেহেতু গত 17 বছর থেকে আমরা একটা নির্বাচনের পরিবেশের মধ্যেই ছিলাম না, এবং আমাদের নির্বাচনটা অত্যন্ত জরুরি, এবং নির্বাচনটা শুধু নির্বাচন না, আমাদের ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন আমাদের জন্য খুব জরুরি। তো সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে এবং দলগুলো কিন্তু সেই হিসেবেই তারা রিয়েক্ট করছে, এবং আমরা আশা করি যে নির্বাচনটি শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে। এবং সেটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে কি একটা নির্বাচনী সুষ্ঠু পরিবেশ তৈরি করা। তো রাজনৈতিক দলগুলোর আসলে তাদের অভিযোগ থাকবেই, এবং সবসময় দোষারোপ, এটা বাংলাদেশের একটা কালচার এবং এটা একটা পলিটিক্যালি রেটরিকের চিফ আমরা দেখতে চাই, এবং পলিটিক্যালি বার্গেনিং পয়েন্টগুলো থাকেই। তবে আমরা যেটা মনে করি যে ধরুন 3 দলের পক্ষ থেকে বলা হচ্ছিল যে বিভিন্ন উপদেষ্টাদেরকে নির্বাচনের আগে সরিয়ে নেওয়ার জন্য, বা এখন তার চেয়ে বড় কথা হচ্ছে কি আমাদের কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের রায়টা কিন্তু এখনো আসেনি, তো এটার শুনানি চলছে, এবং সেটার ফাইনাল রায়ের পরে যদি দেখা যায় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যে ফেরত আসবে, আমরা ধরে নিচ্ছি আসবে, এবং সেটা কি এই নির্বাচন থেকে আসবে নাকি পরবর্তী নির্বাচন থেকে আসবে। যদি এই নির্বাচন থেকে আসে তাহলে কে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। তো আমাদের আইন অনুযায়ী কিন্তু সর্বশেষ প্রধান বিচারপতি, তো সর্বশেষ প্রধান বিচারপতি তাহলে আমরা হাসিনার প্রধান বিচারপতিকে আনতে হবে, তার আগে বিচারপতি আনতে হাসিনার বিচারপতিকে আনতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু অনেক ইকুয়েশন কিন্তু সামনে এসে দাঁড়িয়ে যায়। এবং আরেকটি বড় বিষয় হচ্ছে দেখুন, এটা হতে পারে যে এখনকার যিনি প্রধান বিচারপতি আছে তিনি রিটায়ারমেন্টে গিয়ে তিনি আবার দায়িত্ব গ্রহণ করেন, অথবা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের প্রধান দায়িত্ব পালন করতে পারেন। তো তত্ত্বাবধায়ক সরকারের যে কাঠামোটা সেটা হচ্ছে শুধুমাত্র নির্বাচনকালীন কাজগুলো, এবং তার কিন্তু ক্যাবিনেটটা কিন্তু ছোট আসে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেটা দেখলাম, তারা কিন্তু একটা রেগুলার গভর্নমেন্ট হিসেবে মতো কাজ করছে, তারা বাজেট দিচ্ছে, তারা বিদেশি চুক্তি করছে। তো সেক্ষেত্রে কিন্তু অনেক যদি কিন্তু রয়েছে, যত সময় গড়াবে তত কিন্তু এগুলো আরো বেশি পরিষ্কার হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে তত্ত্বাবধায়ক সরকারের কথা যেটি বলছেন, এটি আসবে তো এখন নাকি পরবর্তী নির্বাচন? সেটা আসলে আদালতের রায়ের উপর নির্ভর করছে। আচ্ছা, জামাত যেটি দাবি করছে যে তাদের দাবি অনুযায়ী যদি প্রশাসনের 70 থেকে 80% বিএনপি ঘনিষ্ঠ হয়, তবে কি আসলে সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব? আসলে জামাতের এই দাবিটা আমার কাছে অবান্তরই মনে হয়। আমার কাছে মনে হচ্ছে যে 60 থেকে 70% বরং জামাতেরই লোকজন। আপনি দেখেন প্রত্যেকটা ইউনিভার্সিটি বিসি তাদের লোকজন, পুলিশ প্রশাসন তাদের লোকজন তারা বসিয়েছে। এবং জামাতের ক্ষেত্রে যেটা সুবিধা হয়েছে, জামাত আসলে ধরেন আওয়ামী লীগের কোলে বসে তারা আসলে সুপ্ত রাজনীতি করতো, লুঙ্গির তলে বসে কিন্তু গুপ্ত রাজনীতি করতো। এটা শুধুমাত্র তাদের ছাত্র শিবির বা তাদের রাজনৈতিক কাঠামো না, তাদের এই প্রশাসনিক কাঠামোটা রয়েছে। এবং যেটার ক্ষেত্রে আমি একাধিকবার বলেছি যে বিএনপির ক্ষেত্রে বিএনপি জাতির সাথে তারা দীর্ঘদিন একটা জোটে ছিল, এবং বিএনপি আসলে তাদেরকে মিসক্যালকুলেট করেছে যে সে আসলে আমার লোক। কিন্তু এখনকার যখন দেখছে যে সে আসলে বিএনপিও অনেকে তাকে আশীর্বাদ তুষ্ট অনেকে বসাইছে, কিন্তু সে আসলে বিএনপির হয়ে কাজ করতেছে না, সে জামাতের হয়ে কাজ করতেছে। তো এখন এটা আসলে জামাতের এই যুক্তিটা আসলে জামাতের মেন বার্গেনিং পয়েন্ট কিন্তু সেটা না। জামাতের মেন বার্গেনিং পয়েন্ট হচ্ছে কি তারা আসলে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারা অধ্যাদেশ জারি চাচ্ছে, তারা পিআর নির্বাচন চাচ্ছে। তো সুতরাং তারা এই জিনিসটাকে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এই দোষগুলো অন্যের ঘাড়ের উপরে চাপাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও কিন্তু এরই মধ্যে জোট কেন্দ্রিক ভোট নিয়ে নানা রকমের আলোচনা চলছে দেশের রাজনীতিতে। আপনার কাছে কি মনে হয়? জোটের রাজনীতি বাংলাদেশে যেহেতু ধরুন টু পার্টিস কান্ট্রি পলিটিক্স আমরা বলি, আমরা ধরুন গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি পলিটিক্যাল পার্টি, ফাইটিং পলিটিক্যাল পার্টি হচ্ছে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে। তো বাংলাদেশে যেহেতু ফেসিবাদের পতনের পরবর্তী সময়ে বিএনপিকে কারা রিপ্লেস করবে বা বিএনপিকে কারা ফাইট দিবে, সে জায়গা থেকে জামাত এবং বিএনপির জোটটা কিন্তু ভেঙে গেছে। এবং ধারণা করা যাচ্ছে হয়তো বিএনপি ক্ষমতা আসবে এবং জামাত কিন্তু প্রধান বিরোধী দল হতে যাচ্ছে সম্ভবত প্রথমবারের মতো। তো সেক্ষেত্রে কিছু দল জামাতের সাথে যাচ্ছে, কিছু দল বিএনপির সাথে যাবে।
আর নতুন নবাগত দল যেটাকে আমরা কিংস পার্টি বলে থাকি, সেটা হচ্ছে কি বাংলাদেশ ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি। তো তারা আসলে দেখুন তাদের আসলে অস্তিত্ব রক্ষার জন্য তারা চাইবে যে ক্ষমতার কাছাকাছি থাকতে, অলরেডি তারা এখানে ক্ষমতা ভোগ করছে। তো সুতরাং তারা হয়তো বিএনপির দিকে যেতে যাওয়ার চেষ্টা করবে। অলরেডি জামাতের সাথে তারা একটা দূরত্ব দৃশ্যমান, যখন জামাত সাইন করেছে তখন তারা জামাতকে সরাসরি ব্লেমিং করা শুরু করেছে, একজন আরেকজনকে দোষারোপ করেছে এবং নানা অকথ্য ভাষায় গালিগালাজ করা শুরু করছে। এবং তারা বলছে যে ছেলে হয়ে বাপের সাথে পাল্লা দিও না, বাংলাদেশের সে পুরনো রাজনীতি কৃষ্টি কালচার তারা কিন্তু আবার রিস্টাবলিশমেন্ট করছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে দেখুন আরেকটা জিনিস হচ্ছে কি, ধরুন বিএনপি যেটা মনে করছে যে জামাতের যেটা হাইপ, ওভার হাইপ সোশ্যাল মিডিয়া বা ট্রেন্ডিংয়ে, তো সেক্ষেত্রে বিএনপি মনে করতেছে যে জামাতের সাথে যদি অন্য দলগুলো আসে তাহলে জামাত আরও বেশি শক্তিশালী হয়ে যাবে। কারণ বিএনপিও তার সাথে যুগপৎ আন্দোলনের যে দলগুলো ছিল, তার 20 দলীয় ঐক্য জোটে ছিল, 12 দলীয় জোট ছিল, এই দলগুলো তো তার সাথে ছিলই। নতুন নতুন আরও বিভিন্ন ইসলামিক দল, বাম দলকে তারা টানার চেষ্টা করছে। গতকালেই সম্ভবত জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিষয় বিবৃতি দিয়েছেন। এবং এই নির্বাচন আসলে যত নির্বাচনের সময়টা গনিয়ে আসবে, তফসিল না হলেও এটা আসলে সবার আসলে বাগ বাটোয়ারার হিসাব আর কি, কে কতটুকু লাভ ক্ষতির হিসাব করবে আসবে আর কি, এবং কে কতটুকু বেনিফিশিয়ারি হতে পারে সেটাই দেখবে আর কি। আচ্ছা ঠিক আছে, এবার একটু জুলাই সনদ নিয়ে কথা বলবো। জুলাই সনদ বাস্তবায়নের দাবিটা আসলে কি রাজনৈতিক কৌশল নাকি গণতন্ত্রের বাস্তব চাহিদা? ব্যাপারটা হচ্ছে কি, দেখুন জুলাই সনদটাকে শুরুতে যেভাবে পোর্ট্রে করা হচ্ছিল যে একটা প্রোটেক্টিভ মেজার হিসেবে, কিন্তু জুলাই সনদ আসলে কখনো প্রোটেক্টিভ মেজার হিসেবে কাজ করতে পারবে না। কারণ ধরুন এখানে জুলাইয়ের ফেসিবাদ বিরোধী যে শক্তিগুলো সবাই কিন্তু এখানে ঐক্যমত কমিশনে ছিল, কিন্তু এখন আগামীতে যখন পাওয়ারে যাবে তখন কিন্তু আবার এটা দ্বিধাবিভক্ত, অলরেডি আমরা কিন্তু সেই দৃশ্যমান দেখতে পাচ্ছি। তো সুতরাং জুলাই শক্তি, বিপক্ষ শক্তি যদি আগামীতে কখনো ক্ষমতা আসে বা আওয়ামী মতাদর্শী কোনো শক্তি যদি ক্ষমতা আসে, তাহলে কিন্তু জুলাই সনদ ইনভ্যালিড হয়ে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এই সরকার, এই গণ অভ্যুত্থানের পরবর্তী সরকার কিন্তু 3টা ম্যান্ডেট নিয়ে আসে। একটি হচ্ছে কি সংস্কার, একটি হচ্ছে বিচার, একটি নির্বাচন। বিচার তার স্বাভাবিক প্রক্রিয়া চলবে, নির্বাচনও ঘনিয়ে আসতেছে, কিন্তু সংস্কারের জন্য যে ঐকমত্য কমিশনগুলোর প্রেক্ষিতে যে জুলাই সনদ বাস্তবায়ন করা হচ্ছে এবং সেটা কোন প্রেক্ষিতে হবে এবং সেটা কীভাবে বাস্তবায়ন করবে, এখানে কিছু দল বলছে আগে গণভোট হবে, আগে বাস্তবায়ন করতে হবে, কিছু দল বলছে নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিছু বলছে পার্লামেন্টারি দল ইলেকশন করবে। তো সেই জায়গা থেকে ধরুন মানে জুলাইতে যে 84টা দফা করেছে তার মধ্যে 47টা কিন্তু শুধুমাত্র সাংবিধানিক সংশ্লিষ্ট এবং এগুলো কিন্তু আপনার পার্লামেন্ট ছাড়া পারবেন না। আবার এই জুলাই সনদে যে অঙ্গীকারনামা, 7টা অঙ্গীকারনামা, সর্বশেষ অঙ্গীকারনামা বলা আছে যেগুলা এই অন্তর্বর্তীকালীন সরকার পালন করতে পারবে, বাস্তবায়ন করতে পারবে, সেগুলো আগে হয়ে যাক। তো সুতরাং আমি মনে করি না এটা নিয়ে দ্বিধাবিভক্ত থাকা দরকার আছে, কিন্তু যে দলগুলো এটা নিয়ে দ্বিধাবিভক্ত করতেছে তারা আসলে অন্য গেম প্ল্যানে যাচ্ছে। তারা চাচ্ছে যে ইলেকশনটা প্রলম্বিত করতে, কিংবা তাদের এই লাভ লসের এই বাগবাটোয়ার এই হিসাব নিকাশটা করতেছে আর কি। আচ্ছা, আমরা এই বিষয়টা নিয়ে আরো আলোচনা করতে চাই। আমাদের হ্যাপনিং পয়েন্টের আয়োজনে একটা বিরতির সময় হয়েছে। দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমরা অতিথিকে সাথে নিয়ে এই আলোচনায় আবারও ফিরে আসছি। ফিরে এসে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। আমাদের সঙ্গে আছেন ডাক্তার রাকিব আল হাসান, কলামিস্ট ও ইন্টারন্যাশনাল ইউথ লিডার। এবার একটু যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, গণভোটে বিএনপি রাজি হয়েছে এবং রাজি হলেও বিএনপি এখন জটিলতা তৈরির চেষ্টা করছে, এমনটা দাবি করছে জামাত। এই বিষয়টা নিয়ে একটু আপনার কাছ থেকে আসলে দেখুন, গণভোট নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা তৈরি করতেছে এনসিপি এবং জামাত। আপনি দেখুন গণভোটের বিষয়টা আগে বুঝতে হবে। গণভোট হচ্ছে ধরুন ওরা বলতেছে যে ইলেকশনের আগে করতে চায়, নভেম্বরে করতে চায়। এখন ধরুন নভেম্বরে যদি আপনি গণভোট করতে চান, বাংলাদেশে এর আগে 3টা গণভোট হয়েছে এবং তাদের গণভোটের ফরম্যাটটা কিন্তু তারা এখন নিশ্চিত করতে পারেন। 1 নম্বর ইস্যু। 2 নম্বর ইস্যু, ধরুন আপনি যদি বাংলাদেশের এই সামনের যে ইলেকশন 2026 সালের ফেব্রুয়ারিতে যে ইলেকশনটি হবে, সেই ইলেকশনের জন্য বাজেট রাখা হয়েছে 2800 কোটি টাকা। তো সেখানে যদি আপনি এই মুহূর্তে আমাদের অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে যদি আপনি আরও 1500 কোটি টাকা গণভোটে খরচ করেন, এটা রাষ্ট্রের আর্থিক ক্ষতি ছাড়া আর কিছুই নয়। 2 নম্বর ইস্যু। 3 নম্বর ইস্যু হচ্ছে দেখুন আপনার এই মুহূর্তে যদি আপনি গণভোট করেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি আপনার ভোটার টার্ন আউটটা, গণভোটে আমরা জানি গণভোটে হ্যাঁ যুক্ত হলে বাংলাদেশের ক্ষেত্রে ভোটার পার্সেন্টেজ ম্যাটার করে না, কিন্তু 70% হ্যাঁ ভোট পেতে হয়। তো সেক্ষেত্রে যদি আপনি গণভোটটা যদি ভোটার টার্ন আউটটা যদি কমে যায়, আমরা 1991 সালের কথা জানি, সেখানে হচ্ছে কি মানুষকে খাওয়া দাওয়াও ভোটে আনতে পারে না, 32 বা 33 অথবা 35% মানে ভোটার কাস্টিং হয়েছিল। তো সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ গণভোট সম্পর্কে 1 নম্বর হচ্ছে পরিচিত না। সেকেন্ড ইস্যু হচ্ছে কি গণভোটের ক্ষেত্রে মানুষের উদ্দীপনাটা কম। কারণ হচ্ছে কি বাংলাদেশে দীর্ঘদিন যে ভোটের পরিবেশটা ছিল না, ভোটের সংস্কৃতিটা ছিল না, মানুষ ভোট বলতে সেটাই বোঝে যে আমি আমার প্রতিনিধি নির্বাচন করে আমি সরকার গঠন করবো। সুতরাং আগে যদি আপনি গণভোটটা করে ভোটার টার্নআউটটা কমে যেতে পারে, এবং ভোটার টার্নআউট যদি কম হয়ে থাকে তখন হচ্ছে কি আপনার এটাকে ইনভ্যালিড হয়ে যেতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনি যদি ভোটার টার্নআউটটা কমে যায় এবং হ্যাঁ ভোট যদি কমে যায়, সেক্ষেত্রে কিন্তু ফেসিবাদ এখানে একটা বার্গেনিং পয়েন্ট পেয়ে যাবে এবং তাকে আপনি লেভারেজ দেওয়ার জন্য এটা করতেছেন। আর আরেকটা বিষয় হচ্ছে ধরুন গণভোটে তারা যে কথাগুলো বলছে সেটা হচ্ছে কি ধরুন 84টা বিষয়ে তারা প্রস্তাবনা করেছে, তার মধ্যে 24টার মধ্যে 3 দল মানে ঐক্যমত পোষণ করেছে। তো বাকিগুলোর ক্ষেত্রে যদি আপনি
গণভোট দিতে চান তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল দিতে হয়, এটাতে কোনো ফরম্যাট হতে পারে না। বরং তারা বলছে আমি যদি হাঁ জয় যেত তাহলে সবগুলো হাঁ হয়ে যাবে, আমি যদি না হয় সবগুলো না হয়ে যাবে, এবং কোনো নোট অফ ডিসেন্ট থাকবে না। যদি কোনো নোট অফ ডিসেন্ট না থাকে তাহলে এই গণভোট এই 8 মাস ধরে ঐকমত্য কমিশন রাখার কোনো প্রয়োজন ছিল না। সুতরাং তাদের এই মানে গণভোটের যে সিস্টেমটা সেটা একটা কারচুপি সিস্টেম। এবং আমি যেটা মনে করি যে বিএনপি যে দাবি করেছে ভোটের দিন, জাতীয় ভোটের দিন একই সাথে গণভোটটা যদি করা যায় তাহলে হচ্ছে ভোটার টানাটা ঠিক থাকবে, আমাদের খরচটা কমে যাবে, এবং আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা যে মানে গণভোটের একটা জনগণের একটা ম্যান্ডেট তৈরি করে আগামীতে পার্লামেন্ট বা ইলেকট্রিক দলগুলা যে সেটা বাস্তবায়ন করবে সেটা একটা ম্যান্ডেট থাকে। আচ্ছা, বুঝতে পেরেছি। নির্বাচনকালীন সরকারকে আসলে কতটা ক্ষমতা দেওয়া উচিত যাতে তারা একদিকে নিরপেক্ষ থাকে আবার অন্যদিকে কার্যকর হয়? এটা একটা খুব ভ্যালিড প্রশ্ন। আপনি দেখুন নির্বাচনকালীন সরকার আমাদের এই 8ই আগস্ট যে সরকারটি গঠন করা হয়েছিল সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। হাসিনাকে খেদিয়ে দেওয়ার পরে যে আমাদের যে নতুন সরকারটি গঠন হয়েছে সেটি একটা অন্তর্বর্তীকালীন মুহূর্তে, যেটা আসলে সংবিধানও ছিল না, কিন্তু গণ অভ্যুত্থান এটা একটা ম্যান্ডেট। কিন্তু পরবর্তী সময়ে এই সরকারটি শুরুতে একটা যেটা মিস্টেক ছিল সেটা হচ্ছে এই সরকারটা কোনো মেয়াদ নির্ধারণ করা হয় নাই। পরবর্তী সময় তারা বলেছে 2026 সালে 30 জুন পর্যন্ত সরকারের মেয়াদ, যেটা হয়তো পরবর্তীতে অ্যামেন্ডমেন্ট করে সংবিধানে সংশোধন আকারে বা জুলাই সনদ ঘোষণাপত্রের মাধ্যমে সেটাকে অ্যাড করা হবে। এখন হচ্ছে ধরুন আমি আগে আপনাকে বলেছি যে তত্ত্বাবধায়ক সরকার ফিরবে কিনা, বা ফিরলেও কোন ফরম্যাটে ফিরবে। তো ফিরলেও আমরা চাই যে তত্ত্বাবধায়ক সরকারের যতটুকু যে কার্যবিধি থাকা দরকার, ইলেকশন কেন্দ্রিক যে কাজগুলো থাকা দরকার, সেগুলোর জন্য আমরা মনে করি মোর ক্রেডিবল লোক দরকার, যারা এই সরকারটাকে ছোট করা দরকার। এবং যারা বাইরে আছে তাদের থেকে যদি সরকার মনে করে সকলের মতামতের ভিত্তিতে যে মনে করে হি ইজ মোর ক্রেডিবল, হি ইজ মোর ক্যাপাবল, তাহলে তাকে এখানে ইনক্লুড করা যেতে পারে। এবং আমরা মনে করি যে এটা করা উচিত, কারণ না হলে আমাদের ইলেকশনটা একটা প্রশ্নবিদ্ধ হবে, এবং এই ইলেকশন যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে আমাদের গণতন্ত্র উত্তরণের যাত্রাটা ব্যাহত হবে। এবার একটু জানতে চাইবো যে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে তো অনেক কথা হচ্ছে, নির্বাচনের নিরপেক্ষতাটা আসলে নির্ধারণ করবে কে, সরকার, প্রশাসন নাকি জনগণ? না, এটা তো আসলে নিরপেক্ষতা সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এটা সবচেয়ে বড় স্টেক হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো, পলিটিক্যাল পার্টির আস্থা অর্জন করাটা। এবং পলিটিক্যাল পার্টিগুলো যেহেতু বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে, তো সেক্ষেত্রে তাদের সন্তুষ্টিটা আসলে নির্ভর করবে। কিন্তু পরবর্তী সময় নির্বাচনটা কিন্তু একটা সিঙ্গেল ডে প্রসেস না, নির্বাচন কিন্তু একটা লম্বা প্রসেস। নির্বাচনের আগে এখানে প্রার্থীদের প্রচার প্রচারণা থাকে, প্রার্থীদের যাচাই বাছাই থাকে, তারপরে নির্বাচনের দিন, নির্বাচনের পরেও ভোটের পরেও নির্বাচনটা মেনে নেওয়ার একটা মানসিকতা থাকতে হবে। এবং এই যে সহিংসতা, আমাদের নির্বাচনগুলো কেন সহিংসিত হয়, ভায়োলেন্ট হয়ে থাকে, তো সেই জন্য থাকার জন্য সরকারের কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে প্রিঅ্যাক্টিভভাবে, প্রোঅ্যাক্টিভভাবে এবং রিঅ্যাক্টিভভাবে তাদেরকে হচ্ছে কি অ্যাক্টিভ করা উচিত। এবং আমরা যেটা মনে করি, ধরুন সরকার কিন্তু বারবার একটা জিনিস মিস করছে, যেহেতু আমাদের এই ইলেকশন কমিশনটা 5ই আগস্টের পরবর্তী সময় গঠিত হচ্ছে, এবং এই ইলেকশনের দিনে কোনো ধরনের ইলেকশন হয়নি, এত বড় একটা ইলেকশন একদিনে কন্ডাক্ট করাটা খুবই ডিফিকাল্ট তার জন্য। সেখানে আমরা যেটা বারবারই বলে আসছিলাম সেটা যে তারা কিন্তু চাইলে কিছু পাইলটিং করতে পারে, 2টা সিটি কর্পোরেশন, 5টা উপজেলা, 5টা পৌরসভা, এই জাতীয় করলে তার একটা এসিড টেস্টটা হতো, কিন্তু সেটা যদি না হয় তাহলে কিন্তু তার প্রস্তুতির একটা বিশাল একটা ঘাট থেকে যাবে। আচ্ছা, এবার একটু জানতে চাইবো যে রাজনৈতিক আস্থাহীনতার এই যে সময়টা যাচ্ছে, এই সময়টায় আসলে মিডিয়া এবং সুশীল সমাজের ভূমিকা কিরকম হওয়া উচিত বলে আপনার মনে হয়? মিডিয়া শুধু এখনকার না, মিডিয়া এবং সুশীল সমাজ একটা রাষ্ট্রের চতুর্থ মেরুদণ্ড বলা হয়, এবং তাদের সবসময় একটা মানে জোরালো ভূমিকা পালন করা দরকার। কিন্তু আমরা দেখি যে আমাদের সুশীল সমাজ বলেন, সিভিল সোসাইটি বলেন, ইন্টেলেকচুয়াল সোসাইটি বলেন, এবং মিডিয়া ইনক্লুডিং মিডিয়া, তারা আসলে যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা। তো আসলে এই নেচারটা যদি তারা পরিবর্তন না করতে পারে তাহলে কিন্তু তারা কিন্তু গণতন্ত্রের একটা বড় স্টেক হোল্ডার, এবং আমাদের ডেমোক্রেসি রিএস্টাবলিশমেন্ট করার জন্য তাদের একটা জোরালো ভূমিকা সবসময় থাকা দরকার। এবং আমরা মনে করি তারা স্বাধীনভাবে কাজ করা উচিত, যাতে করে তারা জনগণের ম্যান্ডেটটা তারা বাস্তবায়ন করতে পারে। নাহলে তারা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি যদি এজেন্ডা বাস্তবায়ন করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের গণতন্ত্রের উত্তরণের যাত্রাটা কিন্তু আরেকবার ব্যাহত হবে। আচ্ছা, সুষ্ঠু নির্বাচনের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি কি মনে করেন? রাজনৈতিক সদিচ্ছার অভাব, নাকি প্রশাসনিক পক্ষপাত, নাকি আইন প্রয়োগের দুর্বলতা? সবকিছু। তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, সবগুলো পলিটিক্যাল পার্টি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। আপনি দেখেন আমাদের কিন্তু ইলেকশনটা ঘনিয়ে আসছে, কিছু দল ইলেকশনের গোপনে প্রস্তুতি নিচ্ছে, কিছু প্রকাশের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা শেষ পর্যন্ত আমরা ইকুয়েশন আসতে পারতেছি না। আমাদের এই ঐকমত্য কমিশনের যদি শেষ মুহূর্তে জুলাই সনদটা বাস্তবায়ন না হয়, এবং শেষ মুহূর্তে যদি কোনো দল নির্বাচনটা বয়কট করে এবং নির্বাচনটা অনুষ্ঠিত হতে বাধা দেয়, তাহলে কিন্তু আমাদের এই সরকারের প্রত্যেকটা ফলাফল জিরো হয়ে যাবে, একদম ডাবল জিরো। এবং সেই ক্ষেত্রে আমরা মনে করি যে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা মিউচুয়ালি করা উচিত। আরেকটা বড় কথা হচ্ছে কি, আমাদের পলিটিক্যাল পার্টিগুলা পলিটিক্যাল সমস্যা ব্যুরোক্রেটিকভাবে সমাধান করতে চায়, ব্যুরোক্রেটিক সমস্যা পলিটিক্যালি সমাধান করতে চায়, যেটাকে যার যার মতো করে সমাধান করে আমাদের একটা সুষ্ঠু নির্বাচন পথে যাওয়া উচিত। আরেকটা জিনিস আমি আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে কি, এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে সমঝোতার ব্যাপারে একজনকে দোষারোপের কথা বলতেছে, আপনি দেখুন শেষ পর্যন্ত কিন্তু সবাই সমঝোতার মধ্যে চলে আসতে বাধ্য হবে। কারণ হচ্ছে কি, যারা নির্বাচন বানচাল করতে চায় তারা যখন দেখবে যে আমরা নির্বাচন বানচাল করতে পারতেছি না, তখন তারা এই ক্যালকুলেশনের মধ্যে ঢুকে পড়বে, কারণ তাদের এই বাগবাটা ঠিক থাকতে পারবে, কারণ আগামীতে না হলে তারা এক্সিস্ট করতে তাদের সমস্যা হবে। এবং আমরা মনে করি যে শেষ পর্যন্ত অনেক কিছু জলকোলা করে বিহাইন্ড দ্য সিনও, আন্ডার দ্য টেবিলও তারা কিন্তু এগুলোকে মিটমাট করতে পারে। আমরা মনে করি এই যে এনসিবি এখনো সাইন করেনি, 31 অক্টোবর পর্যন্ত জুলাই
ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, আমরা মনে করি এর মধ্যে তারা সাইন করবে গণভোট সংস্কার প্রক্রিয়া জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে, এবং সব কিছু নিয়ে তারা একটা ঐকমত করে আমাদের একটা সুষ্ঠু ভোটের মধ্যে যাবে, এবং এই ভোটটার মাধ্যমে দিয়ে আমাদের গণতন্ত্রের হাসিনা পরবর্তী ফেসিবাদ পরবর্তী গণতন্ত্রের উত্তরণের যাত্রার পথে আমরা হাঁটবো। আচ্ছা, আমরা আগের অভিজ্ঞতা থেকে যেটা শিখেছি, নিরপেক্ষতার প্রতিশ্রুতি আসলে বাস্তবে কতটা টিকে থাকে? প্রতিশ্রুতি তো সবাই দিতে চায়, এবং কে কতটুকু পালন করতে পারে সেটা আসলে তার সদিচ্ছা এবং তার বাস্তবিক পরিস্থিতির উপর নির্ভর করে, এবং অনেক সময় অনেক কিছু চাইলেও সে পারে না। তো আমরা যেটা মনে করি, যদি সবার মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে এবং একটা পলিটিক্যাল অ্যাকোমোডেশন থাকে, আমাদের আসলে অ্যাকোমোডেটেড পলিটিক্সটা হয় না। এবং আরেকটা বিষয় হচ্ছে, ধরুন আমি বারবারই বলি, সেটা হচ্ছে কি আমাদের বাংলাদেশের 54 বছর রাষ্ট্রের এখন পর্যন্ত জাতীয় ইস্যুতে আমাদের প্রত্যেকটি পলিটিক্যাল স্টেক হোল্ডার একমত হতে পারে না, এবং এই সংস্কৃতি যদি আমরা চালু করতে পারি, তাহলে আমরা মনে করি যে প্রতিশ্রুতি বলেন, বাস্তবায়ন বলি, একজন আরেকজনকে প্রমিস করা বলি, সবকিছুই শেষ পর্যন্ত আমরা এই দোষারোপের রাজনীতি থেকেও কিন্তু আসলে বেরিয়ে আসতে চাই, একজন আরেকজনকে আমরা বেরিয়ে আসতে চাই, না হলে আমাদের এই গণতান্ত্রিক উত্তরণের যাত্রাটা কিন্তু সুগম হবে না, এবং আমরা যেই আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা কিন্তু শেষ পর্যন্ত পুরো পিপল আকারে ম্যান্ডেট আকারে বাস্তবায়ন হবে না, পূরণ হবে না। আচ্ছা, শেষ প্রশ্ন যেটি রাখতে চাই, শেষ প্রশ্নটা দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ করতে চাই। বিশ্বাসের সংকটে থাকা এই রাজনীতিতে জনগণের ভোটাধিকার রক্ষা করতে কার হাতে দায়ভার সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি দায়ভার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার হাতে, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে 1400 শহীদ এবং 40,000 পঙ্গুত্বের প্রতি তারা এবং নিহত আহত পরিবারের ম্যান্ডেট রেখে তারা এই সরকারটি গঠন করেছে, এবং আমাদের সবসময় যে একটা ব্লেমিং রাজনীতি থাকে, সেটা হচ্ছে কি আমরা পরাশক্তি, বিদেশি পরাশক্তি দ্বারা আমরা আবির্ভূত হয়ে থাকি এবং আমরা ইনফ্লুয়েন্স হয়ে থাকি, সেটা থেকেও এই সরকার কিন্তু অনেক ধরনের ট্যাগিং রয়েছে। আমরা মনে করি তারা এখান থেকে বেরোয় জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে আমাদেরকে একটা সুন্দর নির্বাচন উপহার দিবে, এবং নির্বাচন পরবর্তী সময় নির্বাচন হলে আমাদের সকল সমস্যার সমাধান হবে না, কিন্তু সকল সমস্যার সমাধানের একটা রাস্তা রোধ করার জন্য তৈরি হবে। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার রাকিব আল হাসান, আপনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, আপনার কথাগুলো বলেছেন, অনেক ধন্যবাদ। আপনাকে আবার ধন্যবাদ, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এটি নিউজ পরিবারের প্রতি আমার ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম সুষ্ঠু নির্বাচন আস্থা নাকি আশ্বাস, এই বিষয় নিয়ে। আজকের মতো হ্যাপেনিং পয়েন্টের আয়োজন এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সঙ্গেই থাকবেন।